স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমরা একটা ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো। হ্যাঁ, আরিফ আজাদের লেখা জীবন যেখানে যেমন। ঠিক, আমাদের হাতে বইটার ভূমিকা আছে, যেটা লেখক নিজে লিখেছেন। আরও আছে প্রকাশকের কথা, আর পুরো সূচিপত্রটা। আচ্ছা। তো আমরা চেষ্টা করব বইটার ভেতরের ভাবনাগুলো একটু বোঝার, মানে লেখক কি বলতে চেয়েছেন, প্রকাশক কিভাবে দেখছেন, হুম। আর বইটার বিষয়বস্তু মানে কন্টেন্টটা আসলে কিসের দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, আর বাংলা সাহিত্যের প্রেক্ষিতে বিশেষ করে এই যে বিশ্বাস বা জীবনধারা নিয়ে যে আলোচনাগুলো হয়, সেখানে বইটার জায়গাটা কোথায়? এটা যারা মানে বাংলাদেশের এখনকার লেখালেখি নিয়ে আগ্রহী, তাদের জন্য বেশ কাজের হবে মনে হয়। অবশ্যই। বিশেষ করে যারা বিশ্বাসভিত্তিক বা জীবন দর্শন নিয়ে লেখা পছন্দ করেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক, কি বলে? হ্যাঁ, চলুন। আচ্ছা, প্রথমেই বইটার বেসিক তথ্যগুলো একটু দেখে নিই। নাম তো জীবন যেখানে যেমন, লেখক আরিফ আজাদ। প্রথম বেরিয়েছে ২০২১-এর বইমেলায়। ঠিক। আর শুরুতেই একটা জিনিস বেশ অন্যরকম লাগলো। কোনটা? ওই যে কৃতজ্ঞতার শিকারে অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খানের নাম উল্লেখ করা। ওহ হ্যাঁ, ঠিকই তো। কম্পিউটারে বাংলা লেখা সহজ করার জন্য কৃতজ্ঞতা। এটা আসলেই চোখে পড়ার মতো। সাধারণত তো লেখকরা মানে গুরুজন বা পরিবারের কথা বলেন, কিন্তু একজন প্রযুক্তিবিদকে এই সম্মান, এটা বেশ অভিনব, তাই না? হ্যাঁ, একদম। হয়তো বোঝাতে চেয়েছেন যে মানে তার ভাবনা প্রকাশের পেছনে এই প্রযুক্তিরও একটা বড় অবদান আছে। সুন্দর একটা শুরু। তা ঠিক। আচ্ছা, এবার যদি প্রকাশকের কথায় আসি, সমকালীন প্রকাশন, তারা কি বলছেন বইটা নিয়ে? দেখুন, তারাও শুরু করেছেন বেশ চমৎকারভাবে। বলছেন যে গল্প তো জীবনের ছবিই আঁকে, হুম। কিন্তু সাথে সাথেই একটা জরুরি কথাও কিন্তু জুড়ে দিয়েছেন, যে সব গল্পই সত্য বা সুন্দরের কথা বলে না, কিছু গল্পরও বিপথেও নেয়। আচ্ছা, মানে একটা সতর্ক বার্তা দিয়ে শুরু করছে। একটা কনটেক্সট তৈরি করছেন আর কি। আর এই প্রসঙ্গে তারা আরিফ আজাদকে বলছেন একজন আলোর ফেরিওয়ালা। আলুর ফেরিওয়ালা, বেশ ভারী কথা। মানে লেখক যেন অন্ধকার সরাচ্ছেন আর বলছেন তার লেখার মূল ভিত্তিটাই নাকি বিশ্বাসের দর্শন। বিশ্বাসের দর্শন, তার মানে নিছক গল্প বলা নয়। ঠিক, মানে গল্পগুলো একটা নির্দিষ্ট জীবনবোধ, একটা বিশ্বাস থেকে আসছে। প্রকাশকের মূল কথাটা হলো এই গল্পগুলো পাঠকের মনে একটা বিশ্বাস ভিত্তিক মূল্যবোধ জাগাবে। মানে পাঠককে ভাবাবে আর কি। হ্যাঁ, চিন্তার খোরাক যোগাবে, এই শব্দটাই তারা ব্যবহার করেছেন। এই যে আলোর ফেরিওয়ালা বা বিশ্বাসের দর্শন, এগুলো কিন্তু বইটার উদ্দেশ্য নিয়ে একটা ধারণা দেয়। এটা কি এক ধরনের মানে লেখককে উঁচুতে তুলে ধরা, নাকি মার্কেটিং স্ট্র্যাটেজিও হতে পারে, যে পাঠকটা আগে থেকেই একটা মাইন্ডসেট নিয়ে বইটা ধরবে? আমার মনে হয় দুটোই। একদিকে অবশ্যই প্রকাশকের একটা উচ্চ ধারণা আছে লেখকের কাজ দিয়ে, অন্যদিকে পাঠকও একটা আইডিয়া পাচ্ছেন যে তিনি কি পড়তে চলেছেন, প্রত্যাশা তৈরি হচ্ছে। আচ্ছা। আর তারা আরও একটা জরুরি কথা বলেছেন, যেটা হয়তো পাঠকের জানা ভালো। কি সেটা? যে লেখক তার লেখায় নিজস্ব বানান রীতি বা ভাষা রীতি ব্যবহার করেন, মানে কিছু পরিচিত শব্দ হয়তো একটু অন্য বানানে দেখা যেতে পারে। ওহ, আচ্ছা, এটা আগে থেকে বলে দেওয়া ভালো, না হলে পাঠক হয়তো একটু থমকে যেতে পারেন। হ্যাঁ, সেটাই, যাতে তারা মূল বক্তব্যে মনোযোগ দিতে পারেন, বানানের দিকে না। বেশ, তো প্রকাশকের কথা তো বোঝা গেল। এবার আসি লেখকের নিজের কথায়। আরিফ আজাদ তার ভূমিকায় কি বলছেন? লেখক খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে শুরু করেছেন, একদম ছোটবেলার স্মৃতিচারণ দিয়ে। ও, কি রকম? ওই যে গ্রামের বাড়িতে উঠোনে বসে দাদি জেঠু বা বাবার কাছে গল্প শোনার কথা, রাজা রানী, রাক্ষস খক্ষস, জিন পরি, এইসব। আচ্ছা, নস্টালজিক একটা ব্যাপার। হ্যাঁ, বলছেন যে ওই অভিজ্ঞতাগুলোই তার ভেতরে আসলে গল্প বলার ইচ্ছেটা তৈরি করেছিল। তার মানে গল্প শোনার নেশা থেকেই লেখার শুরু। একদম। তিনি তার আগের বই, যেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, প্যারাডক্সিক্যাল সাজিদ, সেটার কথাও এনেছেন। সেখানেও তো তিনি বেশ কঠিন, ধর্ম, দর্শন, বিজ্ঞান, এইসব কাঠখোট্টা বিষয়কে গল্পের ঢঙে বলার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, সেটা ঠিক। তার মানে গল্প বলাটা তার কাছে একটা টুল, একটা মাধ্যম। ঠিক, কঠিন বা স্পর্শকাতর বিষয়কে পাঠকের কাছে সহজ করে পৌঁছে দেওয়ার একটা উপায়। এই বইটাও যে সেটারই ধারাবাহিকতা, সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন। কিন্তু ভূমিকাটা কি শুধু এই স্মৃতিচারণ বা গল্প বলার আগ্রহ নিয়ে, নাকি আরও কিছু আছে? না, এখানেই তো আসল আলোচনাটা আসছে।
তিনি এরপর বাংলা সাহিত্যের যে প্রচলিত ধারা সেটা নিয়ে বেশ কিছু সিরিয়াস প্রশ্ন তুলেছেন। কি রকম প্রশ্ন? তিনি শুরুই করেছেন ওই কথাটা দিয়ে, সাহিত্য সমাজের দর্পণ। কিন্তু তারপরই তার প্রশ্ন, এই আয়নাটা কি আসলেই সমাজের পুরো ছবিটা দেখাচ্ছে? ও, এটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এবং এটাই মনে হয় আলোচনার কেন্দ্রবিন্দু। লেখকের মূল কথাটা হলো, বাংলা সাহিত্যের এই বিশাল আয়নায় সমাজের একটা বিরাট অংশের এদেশের প্রায় ৯০% মুসলিম জনগোষ্ঠীর প্রতিচ্ছবিটা নাকি প্রায় নেই বললেই চলে। প্রায় নেই? এতটা সরাসরি বলছেন? হ্যাঁ, তিনি বলছেন তাদের যে জীবনধারা, জীবনাচার, বিশ্বাস, সংস্কৃতি যা বহুযুগ ধরে এখানে আছে, সেটার প্রতিফলন মূলধারার বাংলা সাহিত্যে কই। এটা একটা বেশ গুরুতর অভিযোগ কিন্তু। কিন্তু এর কারণ কি? কেন এই অনুপস্থিতি? লেখক কি শুধু অভিযোগ করছেন, নাকি কোনো ব্যাখ্যার দিকেও ইঙ্গিত দিয়েছেন? ভূমিকা সরাসরি কারণ বিশ্লেষণ করেননি তিনি, তবে তার কথার ধরনে একটা ইঙ্গিত তো পাওয়াই যায়। কি রকম? যখন তিনি পরে সাহিত্যের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলছেন, তখন মনে হয় যে তিনি এর পেছনে একটা কাঠামোগত বা চিন্তার জায়গার সমস্যা দেখছেন। আচ্ছা। তার প্রশ্নটা হলো, সাহিত্য যদি সত্যি সমাজের দর্পণ হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনচিত্র কেন এত কম থাকবে? এটা কি লেখকদের অনীহা, প্রকাশকদের, নাকি পাঠকের চাহিদার অভাব, নাকি এর পেছনে আরও গভীর কোনো আদর্শিক বা সাংস্কৃতিক কারণ আছে? প্রশ্নটা কিন্তু খুব জোরালো। ভাবার মতো বিষয়। আর এই অনুপস্থিতির বিতর্কের সাথেই কিন্তু আরেকটা খুব সেন্সিটিভ বিষয় তিনি এনেছেন, সাহিত্যের শ্রেণীকরণ। শ্রেণীকরণ ক্যাটেগরাইজেশন। হ্যাঁ, আর তিনি এটাকে একটু শ্লেষের সাথেই বলছেন খবরদারি। খবরদারি শব্দটা তো বেশ। হ্যাঁ, এক ধরনের মাতব্বরি বা নীতি পুলিশি আর কি। লেখকের বক্তব্য হলো, যখনই কোনো লেখায় ইসলামী জীবনধারা বা বিশ্বাসের প্রসঙ্গ আসে, তখনই নাকি কিছু লোক সেটাকে মূল বাংলা সাহিত্য বলতে চান না। বলেন কি? হ্যাঁ। তাহলে কি বলেন? সেটার গায়ে ইসলামী সাহিত্য বা ধর্মীয় সাহিত্য এই রকম একটা লেবেল লাগিয়ে দেওয়া হয়, যেন এটা বাংলা সাহিত্যের অংশ না, অন্য কিছু। এটা তো আসলেই খুব গুরুতর অভিযোগ। তিনি কি কোনো উদাহরণ দিয়েছেন এর সপক্ষে? হ্যাঁ, তুলনা টেনেছেন তো। বলছেন, ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় যখন সরস্বতী পূজার কথা লেখেন, বা বুদ্ধদেব বসু যখন মহাভারত নিয়ে লেখেন, অথবা ধরুন মানিক বন্দ্যোপাধ্যায় যখন সমাজতন্ত্র নিয়ে লেখেন, সেগুলোকে তো আলাদা করে হিন্দু সাহিত্য বা কমিউনিস্ট সাহিত্য বলা হয় না। না, তা তো হয় না। সেগুলো তো বাংলা সাহিত্য হিসেবেই আমরা পড়ি। ঠিক, লেখকের প্রশ্নটাও সেখানে। তাহলে শুধু ইসলামী জীবনধারা বা দর্শন এলেই এই আলাদা করার প্রবণতা বা খবরদারি কেন? এটা কি এক ধরনের দ্বিমুখী আচরণ নয়, বা একটা সাংস্কৃতিক আধিপত্য যে তারাই ঠিক করে দেবে কোনটা জাতীয় সাহিত্য আর কোনটা নয়? বোঝা যাচ্ছে লেখক বেশ কিছু মৌলিক প্রশ্ন তুলেছেন। তাহলে এই যে সমস্যাগুলো তিনি দেখছেন, এই উপেক্ষা বা খবরদারির সমাধান কি? তিনি কি কিছু বলছেন? হ্যাঁ, বলছেন তো। তিনি শুধু সমস্যা দেখিয়েই থামেননি। তার মতে এই উপেক্ষার বা খবরদারির সবচেয়ে ভালো উত্তর হলো আরও বেশি করে লেখা। আরও বেশি করে ইসলামী জীবন দর্শন নিয়ে লেখা। ঠিক, কলম দিয়েই এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তিনি বলছেন, এতদিন হয়তো সাহিত্যে অবাধ মেলামেশা বা অন্য ধরনের সম্পর্কের গল্প বেশি এসেছে। এবার সেই জায়গায় ইসলাম সমর্থিত বা হালাল সম্পর্কের সৌন্দর্য, পরিবারের বাঁধন, নৈতিকতার গল্প আনতে হবে। শুধু গল্প না, ইসলামী জীবনাচারের অন্য দিকগুলো, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, সবকিছু নিয়েই সাহিত্য হওয়া দরকার। তার জীবন যেখানে যেমন বইটা এই বৃহত্তর লক্ষ্যেরই একটা অংশ, শুধু কিছু গল্পের সংকলন নয়। একদম। তিনি নিজেই তো বলছেন, এটা সেই লক্ষ্যের দিকে তার একটা ক্ষুদ্র প্রয়াস। আচ্ছা। এর মাধ্যমে তিনি দুটো কাজ করতে চাইছেন। এক, পাঠককে গল্পের আনন্দ দেওয়া, কারণ তিনি মনে করেন গল্পের শক্তি অনেক। ঠিক। আর দুই, এবং এটাই হয়তো আসল লক্ষ্য, গল্পের ছলে ইসলামী জীবনাচারের প্রতি পাঠকের মনে একটা আগ্রহ, একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা তৈরি করা। তার বইটা একই সাথে বিনোদন আর একটা বার্তা বহন করছে। হ্যাঁ, এক অর্থে এটা একটা দাওয়া বা আহ্বান ও বলা যেতে পারে, নিছক সাহিত্যকর্মের চেয়ে বেশি কিছু। আচ্ছা, এবার যদি আমরা একটু মিলিয়ে দেখি প্রকাশকের কথা আর লেখকের কথা। প্রকাশক বলছিলেন আলোর ফেরিওয়ালা, বিশ্বাসের দর্শন, আর লেখক বলছেন সাহিত্যে মুসলিম জীবনের অনুপস্থিতি, উপেক্ষা, খবরদারি আর সেই শূন্যস্থান পূরণের কথা।
দুটো কথার মধ্যে মিল বা অমিল কোথায়? মিল তো আছেই। দুজনেই বলছেন গল্পের মাধ্যমে একটা বিশ্বাসভিত্তিক জীবন দর্শন তুলে ধরতে হবে। প্রকাশক হয়তো একটু পজিটিভলি বলছেন আলো দেখানো, লেখক বলছেন ইসলামী জীবনাচারের প্রতি আগ্রহী করা। মূল সুরে মিল আছে, কিন্তু লেখকের কথায় একটা বাড়তি দিক আছে। সেটা হলো তিনি সরাসরি বাংলা সাহিত্যের যে প্রচলিত কাঠামো তাকে চ্যালেঞ্জ করছেন। হ্যাঁ, ওই যে অনুপস্থিতি, খবরদারির কথাগুলো। ঠিক। প্রকাশক যেখানে বিষয়টাকে তুলে ধরছেন, লেখক সেখানে অনুপস্থিতি বা উপেক্ষার কারণগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। তার কথায় একটা প্রতিবাদী সুরও আছে। আচ্ছা আচ্ছা। তিনি শুধু নিজের লেখা প্রতিষ্ঠা করতে চাইছেন না, বরং পুরো সাহিত্যিক পরিবেশের একটা চর্চাকে প্রশ্নবিদ্ধ করছেন। তার মানে বইটাকে শুধু কিছু গল্পের সমষ্টি হিসাবে দেখলে হবে না? না, আমার তো মনে হয় না। লেখক এবং প্রকাশক দুজনেই এটাকে একটা সাংস্কৃতিক বা সাহিত্যিক মুভমেন্টের অংশ হিসাবে দেখাতে চাইছেন। হয়তো তারা আশা করছেন এই ধরনের লেখা একটা প্রভাব ফেলবে। হ্যাঁ, হয়তো বাংলা সাহিত্যের যে প্রচলিত ধ্যানধারণা সেগুলোকে একটু হলেও নাড়া দেবে বা এর পরিধি বাড়াবে। বেশ, এত সব আলোচনার পর এবার যদি আমরা বইয়ের সূচিপত্রটা দেখি, শিরোনামগুলো তো অন্যরকম অর্থবহ মনে হচ্ছে এখন। হ্যাঁ, তালিকাটা বেশ লম্বা আর ভ্যারাইটি আছে। যেমন ধরুন, অশ্রু ঝরার দিনে, এই প্রেম ভালোবাসা, আসমানের আয়োজন, চাওয়া না চাওয়া, এক বৃষ্টি ভেজা সন্ধ্যা, জীবনের রকম ফের, হিজল বনের গান, বিশ্বাস, সুখ, বোধ, বাবাদের গল্প, টু লেট, মহিয়সী, সফলতা সমাচার। অনেকগুলো। বা শিরোনামগুলো শুনেই বোঝা যাচ্ছে জীবনের নানা রং, নানা অনুভূতি, নানা পরিস্থিতির কথা আছে। হ্যাঁ, কিছু বেশ বিষণ্ণ শোনাচ্ছে অশ্রু ঝরার দিনে, কিছু আবার প্রেম বা সম্পর্ক নিয়ে, এই প্রেম ভালোবাসা। কিছু আবার একটু অন্যরকম, আসমানের আয়োজন। আর কিছু একদম সরাসরি জীবনের গভীর বোধ বা সম্পর্ক নিয়ে, বিশ্বাস, সুখ, বোধ, বাবাদের গল্প। ঠিক, এটা লেখকের ওই কথার সাথে মেলে যেখানে তিনি বলেছিলেন যে জীবনকে নানা ভূমিকায় দেখাতে চান, বাবা, সন্তান, স্বামী, বন্ধু, নানা চরিত্রে। একদম। সূচিপত্র দেখে এটাই মনে হচ্ছে যে বইটা জীবনের একটা খণ্ডচিত্র নয়, বরং একটা পুরো ছবি আঁকার চেষ্টা করছে। আর সেই ছবিটা আঁকা হচ্ছে লেখকের দর্শন অনুযায়ী, মানে ইসলামী জীবনাচারের আলোতে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। যেমন ধরুন, এই প্রেম ভালোবাসা বা হিজল বনের গান, এই নামগুলো রোমান্টিক হলেও লেখকের কথা অনুযায়ী এখানে সম্ভবত ইসলামে অনুমোদিত প্রেম বা সম্পর্কের কথাই থাকবে, যেটা হয়তো প্রচলিত ধারার গল্প থেকে আলাদা। ঠিক। বা ধরুন বাবাদের গল্প, মহিয়সী, এগুলো হয়তো পিতৃত্ব বা নারীত্বের ইসলামী যে আদর্শ সেটা তুলে ধরবে। সফলতা সমাচারে হয়তো দুনিয়া ও আখেরাতের সাফল্যের ইসলামী ধারণাটা থাকবে। প্রত্যেকটা শিরোনামই যেন লেখকের ওই বৃহত্তর উদ্দেশ্যটাকে নিয়ে আসছে। হ্যাঁ, আর এটাই হয়তো বইটার নামের সার্থকতা। জীবন যেখানে যেমন, কিন্তু সেই জীবনকে দেখা হচ্ছে একটা নির্দিষ্ট বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে। তাহলে এতক্ষণের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইটা আসলে কিছু গল্পের সংকলন, যে গল্পগুলো একটা নির্দিষ্ট জীবনধারা আর বিশ্বাসকে সাহিত্যে আনতে চায়, যে জীবনধারা লেখকের মতে বাংলা সাহিত্যে যথেষ্ট জায়গা পায়নি। শুধু তাই নয়, বইটা সাহিত্যের যে প্রচলিত ভাগাভাগি বা জাতীয় সাহিত্য কাকে বলে সেই ধারণাকেও চ্যালেঞ্জ করছে। একদম। আর এর পেছনে কাজ করছে লেখকের নিজের গল্প বলার প্যাশন আর তার ধর্মীয় বা জীবন দর্শনের প্রতি গভীর বিশ্বাস। আর তিনি এবং প্রকাশক দুজনেই এটাকে দেখছেন নিছক একটা বই হিসেবে নয়, বরং একটা সাংস্কৃতিক বার্তা বা সাহিত্যিক আন্দোলনের অংশ হিসেবে। হ্যাঁ, মোটামুটি এটাই দাঁড়ায়। তবে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। কি প্রশ্ন? যেটা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন। এই যে সাহিত্যকে চিহ্নিত করার বিতর্ক, কোনটা বাংলা সাহিত্য, কোনটা ইসলামী সাহিত্য বা অন্য কিছু, এই বিতর্কটা আসলে আরও বড় একটা প্রশ্ন সামনে আনে। সেটা হলো একটা বৈচিত্র্যময় সমাজে যেখানে নানা সংস্কৃতি, নানা ধর্মীয় বিশ্বাস একসাথে থাকে, হ্যাঁ, সেখানে সাংস্কৃতিক পরিচয়, ধর্মীয় রীতিনীতি, ব্যক্তিগত বিশ্বাস আর ওই জাতির সামগ্রিক সাহিত্য বা জাতীয় সাহিত্য, এগুলোর মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত, এর সীমারেখাটা কে ঠিক করবে? এটা আসলেই একটা গভীর প্রশ্ন। লেখক, পাঠক, সমালোচক কে? সেটাই। এটা শুধু এই বইটা বা
ইসলামী সাহিত্য বনাম বাংলা সাহিত্য বিতর্ক নিয়ে নয়, যে কোনো সাহিত্যেই তো বিভিন্ন গোষ্ঠী বা প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব বা অন্তর্ভুক্তির প্রশ্নটা থাকে। রিপ্রেজেন্টেশন আর ইনক্লুশন। ঠিক। সাহিত্য যদি সত্যি সমাজের আয়না হতে চায়, তাহলে সেই আয়নায় সমাজের সব চেহারা, সব রং কতটা নিখুঁতভাবে, কোনো বাছবিচার ছাড়া আসা উচিত, আর সেটা কিভাবে নিশ্চিত করা যায়? এই প্রশ্নগুলো নিয়ে না হয় আরেকদিন বসা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আরিফ আজাদের জীবন এখানে যেমন বইটির ভূমিকা, প্রকাশকের কথা আর সূচিপত্র নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা বইটা এবং এর পেছনের ভাবনাগুলো বুঝতে কিছুটা হলেও সাহায্য করবে। হ্যাঁ, আর বইটা পড়ার সময় হয়তো একটা নতুন পার্সপেক্টিভ দেবে।